ঘটনা ঘটেছে তার নাম হচ্ছে লিটু। সে 20-25 জন লোক নিয়ে আসছে, আমার মোবাইল এখানে ছিল, ঠিক আছে। তখন এনি টাইম স্যারের ওখানে 2 জন ক্লায়েন্ট আসছে। হ্যাঁ, ক্লায়েন্ট আসার পরে তারা ভিতরে স্যার আমার বলছে যে একটু তাদের দুটো আপন করো। হ্যাঁ, তখন আমি এই কিছু মিনিটে একটু চা বানাইতেছিলাম। তখন এনি টাইম লিটু সহ 20-25 জন লোক ভিতরে ঢুকছে। ভিতরে ঢুকতে পট করে ওই ভিতরে ওই সব গ্লাসগুলো আটকাই দিচ্ছে, আটকাই দিয়ে 3-4 জন ভিতরে ঢুকছে। ঢোকার পরে যে ওখানে যে 2 জন লোক ছিল ক্লায়েন্ট আমাদের, তাদের বের করে দিয়েছে, কিন্তু আপনারা বাইরে, আমাদের একটু কাজ আছে এখানে। তখন আমি তো, আর আমার মোবাইলটা তো এখানে ছিল, তখন লিটু আমার মোবাইলটা এখান থেকে আগেই নিয়ে সরাইছিল। সরানোর পর তাদের বলে দিয়েছে ওদের না বাইরে দিতে পারে। আমি তো ওখানে কিছু নেই। তখন আমি একটা শব্দ পাইছি, শব্দ পেয়ে আমি ভিতরে গেছি। যাই দিকে আমার স্যারের তারা সবাইয়া মানে ওই নিচে সাইডে সাইডের ওইখানে সাইডে দেখি স্যারের চোখ মুখ বের হয়ে গেছে। হ্যাঁ, এই তাড়াতাড়ি আমি লিটু ভাই বলতেছি, হ্যাঁ লিটু ভাই কী করতেছেন আপনি? হ্যাঁ, এখন মুরব্বী আপনারা আমার, তারপর সবাই গেছে। রুমে ঢুকে আমাকে হঠাৎ করে আক্রমণ, আমাকে মারধর শুরু করছে। মারধর শুরু তার একটা নতুন কৌশল হয়ে সে আমার অন্ডকোষ এমনভাবে চেপে ধরছে, আমার শ্বাসরোধ হয়ে যাওয়া, মারা যাওয়ার উপক্রম হয়েছে। এরপর আমাকে চেয়ার থেকে ফেলে দেয়, আমি নিচে ফেলাই আমার বুকে পাড়া দিয়ে ধরে, গলা পাড়া দিয়ে ধরে আমাকে হত্যার চেষ্টা করে এবং বলে যে সে আমাদেরকে চেক দে। চেক দেবো কেন? যাই হোক, আমি তো ওই অবস্থায় তো জীবন বাঁচানো আমি বড় মনে করছি, যার জন্য আমি আমার ড্রয়ার থেকে চেক করলাম, বললাম যে আমাকে ছাড়ো, আমি চেক তো বের করতে হবে, তারপর তো তখন চেক দেবো। তারপরে ছাড়লো, আমার পিওন এসে আমাকে ধরিয়ে উঠাইলো। উঠাবার পরে আমি ড্রয়ার থেকে চেক বের করলাম, বের করে তারপরে সে প্রথম একটা চেক দিল ব্লাঙ্ক, আর একটা চেক দিল পরে লেখাইয়া 70 লক্ষ টাকা। এরপরে তার পকেট থেকে 2 সেট স্টাম্প বের করলো, স্টাম্প বের করে এক সেটে 3 পাতা, এই 6টা পাতায় আমার স্বাক্ষর নিল, আমার সিল নিল, নিয়ে আমাকে বললো যে এখন আমাদের সাথে থানায় যাবে, এই সালিশম্যান, যে আমি তোর কাছে টাকা পাই, সালিশ হবে থানার মাধ্যমে এবং আমার কাছে ডকুমেন্ট আছে, থানায় বসে সালিশ দেবে। আমি এক পর্যায়ে প্রথমে আমি থানায় দ্বিমত প্রকাশ করি যে যা হওয়ার হয়ে গেছে, যদি তোমার কোনো কথা থাকে আমার বলো, আমি দেখি কী করতে পারি। না, তো থানায় যেতে হবে। এদিকে তারা ফোনে হয়তো কারোর সাথে যোগাযোগ করতেছিল, তাদের একজনে, সে আবার বলতে না ভাই বলছে থানায় নিয়ে যেতে। এরপর আমাকে থানায় নিয়ে গেল, থানায় নিয়ে ওসি সাহেব ছিলেন না, ওসি তদন্তে ডুবে বসছি। বসার পরে উনি বললো যে আমি এর কাছে টাকা পয়সা পাই, আমরা থানার মাধ্যমে সালিশি করতে চাই। তো ওসি তদন্ত বললো যে আমার কাছে কোনো অভিযোগ নাই, অভিযোগ ছাড়া আমি কাউকে সালিশি করবো। বললো আমি অভিযোগ দেবো। বলে আমাকে বসাই রেখে উনি অভিযোগ দিল। অভিযোগ দেওয়ার পরে 5 তারিখ, আজকে সালিশির ডেট হয়েছে রাত 8টায়। তো আমি ওখানে এই যে আমার রুমে মব হয়েছে বা সই স্বাক্ষর হয়েছে, আমি কিছুই ব্যক্ত করি নাই, আমার জীবনের নিরাপত্তা ছিল না। আমার বাসায় গেছে সে মঙ্গলবার রাত্রে, তখন বললো, তখন আমি বললাম যে দেখো সালিশ ব্যবস্থা যাই হোক, যেহেতু তোমার কাছ থেকে 70 লক্ষ টাকার একটা লিখিত চেক নিছে জোরপূর্বক, আবার একটা ব্লাঙ্ক চেক নিছে এবং 2 সেট বলতে সে যেটা মিন করছে 3টা 6টা স্টাফ। আমি তখন বললাম যে এটা তোমাকে অবশ্যই কোর্টে যেতে হবে, কোর্টে যাও, তারপর সালিশ যদি হয়, তুমি যদি মানো, তারা যদি মানে প্রপার সালিশ হইলে সেটা তোমাকে না পেতে কিছু। মূলত এই মামলাটা আমরা কালকে, অর্থাৎ 2 তারিখ, কালকে বলতে বৃহস্পতিবার 2 তারিখ আমরা মামলাটা দায়ের করছি। আদালত এফআইআর দিয়ে দিচ্ছে। আদালত এই মামলাটার ভিডিও ফুটেজ দেখছে, ঘটনাবলী শুনছে, ঘটনাবলী শোনার পরে তার এইটা বিশ্বাস হয়েছে ভিডিও ফুটেজের পরে, কেন ভিডিও ফুটেজটা পরিষ্কার আছে, কীভাবে ফেলছে, কীভাবে মারছে, কীভাবে ধস্তাধস্তি করছে, আমিও দেখছি। আদালত এটা এফআইআর রিজিমে দিয়ে দিচ্ছে। অবশ্যই সন্ত্রাসী না হলে একটা লোকের অফিসে ঢুকবে, ঢুইকা তাকে চেয়ার থেকে উঠাইবে, কিল চপ্পর দেবে,
এবং তাকে নিচে ফেলাইয়া গলায় হাত দিয়া হত্যার চেষ্টা করবে, বুকের উপরে পাড়া দেবে, এটা সন্ত্রাসী কর্মকাণ্ড তো অবশ্যই। গতকালকে সদর রোডে একটা হাউজিং কোম্পানির অফিসে কতিপয় দুর্বৃত্ত একটা অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছিল। তো সেখানে একটি জনৈক মোস্তাফিজুর রহমান লিটু নামে একটি ছেলেকে কিছু মিডিয়া তথ্য নিশ্চিত না হয়ে তাকে যুবদলের কর্মী হিসেবে দাবি করছে। আসলে এই ছেলে কখনোই যুবদল করেনি এবং যুবদলের অতীতেও কখনো সদস্য ছিল না, বর্তমানেও কোনো সদস্য নেই। আমি মহানগর যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, সে যুবদলের কোথাও কোনো কমিটিতে আমার জানা মতে জেলায়ও নেই এবং মহানগরের এবং ওয়ার্ডের কোনো কমিটিতে একটি সদস্য পর্যন্ত নেই। যতটুকু জানতে পেরেছি যে তারা একটা ডেভেলপার কোম্পানিতে দুইজনই কাজ করেন, তো তাদের ভিতরে বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব সংঘাত আছে। তারই পরিপ্রেক্ষিতে কয়েকদিন যাবৎ ঘটনাটা এই ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে। বিভিন্ন রকম তাদের ভিতরে লেনদেন নিয়ে দ্বন্দ্ব সংঘাত আছে, এরই ধারাবাহিকতায় ঘটনাটা ঘটেছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। তো যেটা দেখা যাচ্ছে যে আসলে এই ধরনের কার্যক্রম তিনি করতে পারেন না, আমরা অবশ্যই তাকে খুঁজছি এবং অতি দ্রুত আপনারা রেজাল্ট দেখতে পাবেন। প্রফেসর ইউনূসের বিরুদ্ধে আবার মামলা হয়েছে, মামলার আবেদন করা হয়েছে। এর আগে আমরা দেখেছি অন্তত ৩-৪ বার প্রফেসর ইউনূসের বিরুদ্ধে মামলা করা হয়েছে, কিন্তু সেগুলো খারিজ হয়ে গেছে। আবারও তার বিরুদ্ধে সেই মামলার আবেদন, এবার কি হবে সেটা বোঝা যাচ্ছে না, যদিও অনুমান করা যেতে পারে কি হবে। কিন্তু বারবার এই মামলা হচ্ছে কেন? প্রফেসর ইউনূসের বিরুদ্ধে এবার মামলা হলো দ্বিতীয়বারের মতো সম্ভবত। সেটা হচ্ছে যে ওই হামের টিকা কেলেঙ্কারি এবং বাংলাদেশে হামের মহামারী আমদানি করার পেছনে দায়ী হিসেবে তাকে অভিযুক্ত করে মামলাটা করা হলো। কি হচ্ছে আদালত চত্বরে, চলুন একটু ঘুরে আসি। কি হলো, কারা মামলা করলেন, এই মামলার পরিপ্রেক্ষিতে আদালতের কি রায় আসতে পারে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসের বিরুদ্ধে আবারও মামলা করা হয়েছে। ডক্টর ইউনূস সহ 4 জনের বিরুদ্ধে এবার মামলা করা হয়েছে। সেই মামলার আবেদন, মামলা গৃহীত হবে নাকি খারিজ করে দেয়া হবে সেটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে অনুমান করা যেতেই পারে যে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে আপাতত কোনো মামলা হয়তো ধোপে টিকবে না। কি বলছে গণমাধ্যম? ডেইলি টাইমস তারা বলছে, হামে শিশু মৃত্যু, ইউনূস সহ 4 জনের বিরুদ্ধে মামলার আবেদন। হামের প্রাদুর্ভাব এবং শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দায়িত্বে অবহেলা, আইন অমান্য ও অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে ডক্টর ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ 4 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে, মামলার আবেদন করা হয়েছে। আজকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি এই আবেদন করেন। এ সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমান রেখেছেন। বাদীপক্ষের আইনজীবী তসলিমা জাহান পপি এই তথ্য নিশ্চিত করেছেন। মামলার আবেদনে অপর অভিযুক্তরা হলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবু জাফর ও সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বাদী সিরাজুল ইসলাম মামলার আবেদনে উল্লেখ করেন, তার 9 মাসের শিশুকন্যা সাউদা মুস্কান জ্বরে আক্রান্ত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে শয্যা সংকট, অক্সিজেনের অভাব, চিকিৎসক ও নার্সদের অবহেলা এবং যথাযথ চিকিৎসা না পাওয়ার কারণে তার অবস্থার অবনতি ঘটে। সঠিক সময়ে হামের টিকা সরবরাহ না থাকায় শিশুটি টিকা নিতে পারেনি এবং এ কারণে হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এক সন্তানহারা বাবা এই মামলা করেছে, যদিও সেই বাবার আহাজারি মূল্যায়ন করা হবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। মামলার অভিযোগে আরও বলা হয়, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার, স্বাস্থ্য উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালনে অবহেলা করেছেন। তারা হামের টিকা সংগ্রহ, সরবরাহ ও টিকাদান কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এই অবহেলার ফলে দেশব্যাপী শত শত শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে এবং হাজারো শিশু চিকিৎসাধীন রয়েছে। বিবাদীদের এসব কর্মকাণ্ড সংবিধান অনুযায়ী জনস্বাস্থ্য ও জীবন রক্ষার রাষ্ট্রীয় দায়িত্ব লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহার, অবহেলা এবং আইনগত দায়িত্ব পালনে ব্যর্থতার শামিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আমরা কদিন আগে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক যিনি উপদেষ্টা সহকারী তাকে বলতে শুনেছি যে অন্তর্বর্তী সরকারের যে গাফিলতি সেই গাফিলতি নিশ্চিত, সেখানে কোনো প্রশ্ন নেই, কিন্তু তদন্তের প্রয়োজন নেই। সেই বক্তব্যই এক ধরনের প্রমাণ দিচ্ছিল যে প্রফেসর ইউনূস কিংবা তার সরকারের কোনো উপদেষ্টার বিরুদ্ধে বর্তমান বিএনপি সরকার কোনো ধরনের কোনো ব্যবস্থা নিতে চায় না। সরকারের মনোভাব সেটা আদালতের মনোভাবকে কখনো কখনো ইনডাইরেক্টলি প্রভাবিত করতেও পারে, এই ধারণা বাংলাদেশে গত 55 বছরে বহু ক্ষেত্রে আমরা সত্য হতে দেখেছি। এখন দেখার বিষয় যে এর আগেও প্রফেসর ইউনূসের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলার আবেদন করা হলেও সেই আবেদনগুলো কোনো ধরনের শুনানি ছাড়াই সরাসরি খারিজ করে দেয়া হয়েছিল। এবারও কি সেটাই হবে, নাকি আমলে নিয়ে তদন্তের নির্দেশ অন্তত দেয়া হবে? কি হবে দর্শক, আপনার কাছে কি মনে হয়? এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি আদতে কি ইঙ্গিত দিচ্ছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।